সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের ধারাবাহিকতায় পরিণতি ও সুশাসন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের পঞ্চম ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমরা আলোচনা করছিলাম পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়, যার শিরোনাম হচ্ছে সুশাসন। আজকে আমাদের এই অধ্যায়ের ওপর পঞ্চম ক্লাস। আমরা গত ক্লাস পর্যন্ত দেখেছিলাম যে রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা কী কী বা রাষ্ট্রের দায়িত্বগুলো কী কী, অর্থাৎ রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করতে ক্ষেত্রে সরকারের দায়িত্বগুলো কী কী, সরকার কোন কোন পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করতে পারে, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। দেখেছিলাম যে রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করতে হলে সরকারকে অবশ্যই কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। সরকারের দায়িত্বশীলতা বজায় রাখতে হবে, ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি কার্যকর করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, বিচার বিভাগকে স্বাধীন করতে হবে এবং নাগরিকের অংশগ্রহণের পথ উন্মুক্ত রাখতে হবে, গণমাধ্যমগুলোকে স্বাধীন করতে হবে। তবেই রাষ্ট্রে সরকার সুশাসন প্রতিষ্ঠা করতে সম্ভব হবে। আমরা কিন্তু গত ক্লাসে বলেছিলাম যে রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করতে হলে সরকারের পাশাপাশি নাগরিকেরও কিছু দায়িত্ব কর্তব্য আছে, যেগুলো পালন ব্যতীত কখনই রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে না। শুধুমাত্র সরকারের একক প্রচেষ্টায় কখনোই কিন্তু রাষ্ট্রে সুশাসন কায়েম করা সম্ভব নয়। সেক্ষেত্রে রাষ্ট্রে যদি আমরা পর্যাপ্ত রূপে সুশাসন প্রতিষ্ঠা করতে চাই, সুশাসন কায়েম করতে চাই, তাহলে সরকারের পাশাপাশি নাগরিককেও কিছু দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। আজকে আমরা নাগরিকের সেই সকল দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচ্যসূচি হচ্ছে সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য। সুশাসন কি? সুশাসন হচ্ছে এমন একটি শাসন ব্যবস্থা, একটি উত্তম, একটি নির্ভুল এবং দক্ষ শাসন ব্যবস্থা বলতে আমরা সুশাসনকে বুঝে থাকি। এই সুশাসন প্রতিষ্ঠা করতে হলে সরকারের পাশাপাশি নাগরিকের সার্বিক অংশগ্রহণ ছাড়া কখনোই এই সুশাসন প্রতিষ্ঠা করা যায় না। তাই আমরা আজকে দেখব সুশাসন প্রতিষ্ঠা করতে হলে নাগরিকের কী কী দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হবে। দায়িত্ব কর্তব্য কাকে বলে? কর্তব্য কাকে বলে? কর্তব্য হচ্ছে যে অধিকার ভোগ করতে গিয়ে ব্যক্তিকে যে সকল দায়িত্ব পালন করতে হয় তাকে বলে আমরা কর্তব্য। তাহলে সুশাসন পাওয়া কিন্তু নাগরিকের একটি অধিকার, সুশাসন লাভ করা নাগরিকের একটি অধিকার। তাহলে এই অধিকার লাভ করতে গিয়ে নাগরিককে যে সকল দায়িত্ব পালন করতে হবে তাই নাগরিকের কর্তব্য। তাহলে দেখি এই যে সুশাসন অধিকারটা ভোগ করতে গিয়ে নাগরিককে কি কি দায়িত্ব পালন করতে হবে। তো আমরা প্রথমে দেখছি যে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে নাগরিকের প্রথম দায়িত্ব হচ্ছে নারী পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একটি রাষ্ট্রের অর্ধেক জনগোষ্ঠী নারী। সেই নারীদেরকে যদি রাজনৈতিক কার্যাবলী থেকে বিরত রাখা হয় তাহলে কিন্তু রাষ্ট্রের সার্বিক উন্নয়ন কখনোই সাধন করা সম্ভব নয়। তাই রাষ্ট্রের যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়, রাষ্ট্রের ভোটদান প্রক্রিয়ায় সকল কাজে নারীর পাশাপাশি পুরুষের অংশগ্রহণ, পুরুষের পাশাপাশি সম অংশগ্রহণ, অর্থাৎ পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণটাও নিশ্চিত করতে হবে। তাহলে রাষ্ট্রের উন্নয়নমূলক কার্যাবলীগুলো বা যে কোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা দ্রুততার সাথে সম্পাদন করা সম্ভব হবে। এরপরে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে নাগরিককে সরকারের একটি গঠনমূলক সমালোচনা করতে হবে। সরকারের কাজের ভুল ত্রুটিগুলোর সমালোচনা করা কিন্তু নাগরিকের অন্যতম একটি অধিকার। যে সরকারের কোনো কাজে যদি ত্রুটি বিচ্যুতি নাগরিক দেখতে পায়, তার সমালোচনা করার দায়িত্ব কিন্তু জনগণের, নাগরিকের। কিন্তু আমাকে মনে রাখতে হবে সেই সমালোচনা যেন গঠনমূলক সমালোচনা হয়, অর্থাৎ সরকারের সমালোচনা করতে হবে সেই জন্য সমালোচনা তা যেন না হয়। সরকারের যে সকল ভালো পদক্ষেপগুলো আছে সেগুলো যেমন সমর্থন করতে হবে, প্রশংসা করতে হবে, ঠিক তেমনি সরকারের যে সকল কাজগুলো ত্রুটি
মুক্ত নয় সেই সকল কাজগুলো কেবলমাত্র সেই সকল কাজগুলোর গঠনমূলক সমালোচনা করতে হবে। এখন নাগরিকের সমালোচনা করার অধিকার আছে, সেই জন্যই যে নাগরিক সরকারের ভালো কাজ খারাপ কাজ যাই করুক না কেন সব কাজই সমালোচনা করবে তাহলে কিন্তু হবে না। অবশ্যই সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের যে ভালো পদক্ষেপগুলো আছে সেগুলো সমর্থন করতে হবে এবং সেগুলোর প্রশংসা করতে অবশ্যই হবে। এরপর নাগরিকের পরবর্তী কাজ হচ্ছে নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব পালন। নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব পালন আমরা জানি সরকারি যে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে সরকারি কার্যালয়গুলোতে নাগরিকদের নিয়োগ দেওয়া হয়। এখন সেই সকল ক্ষেত্রে সরকারি কার্যাবলী যেগুলো নাগরিকের ওপর অর্পিত হয় সেগুলোকে নাগরিককে অবশ্যই ন্যায় নিষ্ঠার সাথে দুর্নীতি মুক্ত থেকে পালন করতে হবে, তবেই কিন্তু সরকারি যে পদক্ষেপগুলো আছে সেগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। এরপরে নাগরিককে নীতি নৈতিকতা আদর্শের অনুশীলন করতে হবে। আমরা কিন্তু আর আগে দেখেছিলাম যে সরকারের ক্ষেত্রেও বলেছি যে রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করতে হলে সরকারের মধ্যে একটি শুদ্ধাচার চর্চা থাকতে হবে। শুদ্ধাচার কি? শুদ্ধাচার হচ্ছে নীতি নৈতিকতা সমৃদ্ধ আচার আচরণ। এই নীতি নৈতিকতা সমৃদ্ধ একটি আচার আচরণটা শুধুমাত্র সরকারের মধ্যে থাকলেই হবে না, সেটা নাগরিকের মধ্যেও থাকতে হবে। জনগণকে সকল দায়িত্ব ন্যায়নিষ্ঠার সাথে পালন করতে হবে। নাগরিকের মধ্যে মূল্যবোধের চর্চা থাকতে হবে, তবেই কিন্তু নাগরিক রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠায় যথাযথ কার্যকর ভূমিকা রাখতে পারবে। এরপরে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য সবার আগে যেটা দরকার হচ্ছে নাগরিক সচেতনতা। আমরা এর আগেও বলেছি যে রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করা প্রয়োজন। সরকার সুশাসনের দিকে দৃষ্টি দিচ্ছে না, এই সকল বিষয়ে তখনই সরকার দৃষ্টি আরোপ করবে যখন হচ্ছে নাগরিক এই সুশাসন সম্পর্কে সচেতন হবে। নাগরিক সচেতনতা ছাড়া কখনোই রাষ্ট্রের সুশাসন কায়েম করা যাবে না। এখন একটি রাষ্ট্রে নাগরিক যদি তার রাষ্ট্রের অপশাসনগুলো সম্পর্কে সচেতন না হয়, সরকার কিন্তু কখনোই নিজ উদ্যোগে সেই রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করতে চাইবে না বা করবে না। সেক্ষেত্রে কি হবে? নাগরিকই কিন্তু তার এই যে সুশাসন লাভের অধিকারটা, সেই অধিকারটা থেকে বঞ্চিত হবে। তাই অবশ্যই সুশাসন প্রতিষ্ঠা করতে হলে নাগরিককে সচেতন হতে হবে। আর এই নাগরিক সচেতনতা বোধ কীভাবে সৃষ্টি করা যায়? আমরা আগেও বলেছি, নাগরিককে উপযুক্ত শিক্ষা প্রশিক্ষণ ইত্যাদি প্রদানের মধ্য দিয়ে নাগরিককে সচেতন করা যায়। নাগরিক সচেতনতা বোধ ছাড়া কখনোই রাষ্ট্রের সুশাসন কায়েম করা সম্ভব নয়। এরপরে আইনের প্রতি আনুগত্য। আমরা এর আগে বলেছিলাম রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করতে হলে সরকারকে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এখন আইন আছে, কিন্তু আইন কাদের জন্য? নাগরিকদের জন্য, রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের নাগরিকদের জন্য, প্রত্যেকের জন্য আইন সৃষ্টি লাভ করেছে নাগরিক জীবনটাকে একটি সুশৃঙ্খলাবদ্ধ করার জন্য, অর্থাৎ নাগরিক জীবনে শৃঙ্খলা আনার জন্য কিন্তু আইনের সৃষ্টি হয়েছে। এখন আইন আছে কিন্তু নাগরিক সে আইন মেনে চলছে না, সেক্ষেত্রে কি হবে? অবশ্যই রাষ্ট্রে বিশৃঙ্খলা দেখা দিবে। তাই অবশ্যই নাগরিককে রাষ্ট্রে যে বিদ্যমান আইন আছে সেই আইনের প্রতি আনুগত্য প্রদর্শন করতে হবে। আনুগত্য কিভাবে প্রদর্শন করব? আমরা আইনগুলো মেনে, রাষ্ট্রের যে সকল আইন আছে সেই আইন মেনে, সেই আইন অনুযায়ী যাবতীয় কার্যাবলী পরিচালনা করে আমরা আইনের প্রতি আনুগত্য প্রদর্শন করতে পারবো। এখন নাগরিক যদি রাষ্ট্রের যে বিদ্যমান আইন আছে আইনের প্রতি আনুগত্য প্রদর্শন না করে, সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রে একটি বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হবে। এই বিশৃঙ্খল অবস্থা থেকে রাজনৈতিক যে স্থিতিশীলতাটা আছে সেই স্থিতিশীলতা হারিয়ে যাবে, যার ফলে রাষ্ট্রে কখনোই সুশাসন কায়েম করা সম্ভব হবে না। তাই অবশ্যই নাগরিককে রাষ্ট্রে যে বিদ্যমান আইন আছে সেই আইনের প্রতি আনুগত্য প্রদর্শন করতে হবে। এরপরে নাগরিককে রাষ্ট্র সুশাসন প্রতিষ্ঠা করতে হলে অন্যের অধিকারের প্রতি সচেতন হতে হবে। আমরা সবাই কিন্তু নিজ অধিকারের প্রতি সচেতন। অধিকার কি? রাষ্ট্র প্রদত্ত কিছু সুযোগ সুবিধা যা নাগরিকের ব্যক্তিত্ব বিকাশে সহায়ক, তাকে বলি হচ্ছে আমরা অধিকার। অর্থাৎ ব্যক্তি বা নাগরিক তার ব্যক্তিত্ব বিকাশের জন্য রাষ্ট্রের কাছ থেকে যে সকল সুযোগ সুবিধা লাভ করে তাকে বলি হচ্ছে আমরা অধিকার। এখন
অধিকার ভোগ করতে গিয়ে প্রত্যেক নাগরিক অধিকার ভোগ করতে গিয়ে তাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন অন্য কারো অধিকার ক্ষুণ্ণ না হয়। এখন রাস্তায় চলাচলের অধিকার আমার আছে, এখন রাস্তায় হাঁটার অধিকার আছে, আমি রাস্তায় হাঁটবো। এখন রাস্তায় হাঁটতে গিয়ে কিন্তু আমার আরেকটি কর্তব্য আছে, অন্য কেউ হাঁটার সুযোগ করে দেওয়া। অর্থাৎ এখন আমি রাস্তায় হাঁটতে গিয়ে অন্যজনের পথ আটকে রাখলাম, সেটা কিন্তু করা যাবে না। তাহলে কি হচ্ছে, অন্যের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। এখন আমি যার পথ আটকে রাখবো সে কি আমাকে ছেড়ে দিবে? কখনোই ছেড়ে দেবে না। তখন কি হবে, একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হবে। আর আমরা এর আগেও যেমনটা বলেছি, বিশৃঙ্খল অবস্থা কখনোই রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করতে পারে না। তাই অবশ্যই নিজ অধিকার ভোগের পাশাপাশি অন্যের অধিকারের প্রতিও শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। এরপরে ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। যেহেতু আধুনিককালে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাটা কায়েম আছে, আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিভিন্ন আদর্শে উজ্জীবিত বিভিন্ন রাজনৈতিক দল দেখে থাকি। আর এই বিভিন্ন রাজনৈতিক দলকে কেন্দ্র করে রাষ্ট্রে যে সকল জনগণ আছে তাদের মধ্যেও কিন্তু বিভিন্ন মতের সৃষ্টি হয়। এখন আমার মতের সাথে আরেকজনের মতে নাও মিলতে পারে, তাই বলে আমি আমার মতটাকে সর্বশ্রেষ্ঠ ভেবে অন্যের মতকে প্রাধান্য দেব না বা শ্রদ্ধা করব না, তাহলে কিন্তু হবে না। অবশ্যই নাগরিককে নিজ মতের পাশাপাশি অপরি ভিন্ন যে সকল মতামতগুলো আছে সেগুলোর প্রতি অবশ্যই শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। এরপরে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য আমরা জানি রাষ্ট্রে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বা উন্নয়নমূলক পরিকল্পনা সরকার গ্রহণ করে থাকে। রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য বা রাষ্ট্রের টেকসই উন্নয়ন প্রতিষ্ঠা করার জন্য সরকার কিন্তু নানাবিধ কর্মসূচি গ্রহণ করে থাকে। আমরা যেহেতু বলি যে আধুনিক রাষ্ট্র হচ্ছে কল্যাণকর রাষ্ট্র, জনগণের সর্বাধিক কল্যাণ নিশ্চিত করা বা সাধন করাই হচ্ছে রাষ্ট্রের অন্যতম উদ্দেশ্য। আর সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার লক্ষ্যে সরকার নানাবিধ উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করে থাকে। এই যে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করে থাকে, নাগরিকের দায়িত্ব হচ্ছে সেই উন্নয়নমূলক কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা। যেমন বিভিন্ন কর্মসূচি দেখে আমরা খাল খনন, রাস্তাঘাট নির্মাণ, তারপর হচ্ছে বৃক্ষরোপণ, এই ধরনের উন্নয়নমূলক কর্মসূচিতে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে, তবেই কিন্তু টেকসই উন্নয়ন সাধন করা সম্ভব হবে এবং যার মধ্য দিয়ে রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করা যাবে। এরপরে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য নাগরিকের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কর্তব্য হচ্ছে নিয়মিত কর প্রদান করা। নিয়মিত কর প্রদান করা। আমরা জানি সরকার রাষ্ট্রের যাবতীয় কার্যাবলী পরিচালনা করে রাষ্ট্রীয় কোষাগার থেকে, অর্থাৎ রাষ্ট্রীয় রাজস্ব ভাণ্ডারের অর্থ দিয়ে সরকার রাষ্ট্রের যাবতীয় কার্যাবলী পরিচালনা করে। এই যে রাষ্ট্রে যে রাজস্ব ভাণ্ডার আছে, সেই ভাণ্ডারটাকে সমৃদ্ধ করি আমরা সাধারণ জনগণ নিয়মিত কর প্রদান করে। আমরা যদি এখন রাষ্ট্রে উন্নয়ন চাই, সেই উন্নয়নের জন্য কিন্তু অর্থের প্রয়োজন, সেই অর্থটা আমাদেরকেই দিতে হবে। সেটা কিভাবে? নিয়মিত কর প্রদান করে। নিয়মিত কর প্রদান ছাড়া কখনোই রাষ্ট্রে কোনো কার্যাবলী পরিচালনা করা সম্ভব নয়, রাষ্ট্রের উন্নয়ন কর সম্পাদন করা সম্ভব নয় এবং সুশাসনও কায়েম করা সম্ভব নয়। তাই নাগরিককে রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই নিয়মিত কর প্রদান করতে হবে। এরপরে আমরা রাষ্ট্রীয় সুশাসন প্রতিষ্ঠা করতে হলে নাগরিককে কী করতে হবে? আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে হবে। আমরা জানি আমাদের বর্ধিত জনসংখ্যার সকলের কর্মসংস্থানের নিশ্চয়তা প্রদান করা রাষ্ট্রের পক্ষে সম্ভব হয় না। দেখা যায় যে রাষ্ট্রে যে যত সংখ্যক কর্মক্ষম ব্যক্তি আছে তত সংখ্যক কিন্তু কর্মসংস্থান নেই। যেহেতু কর্মসংস্থান নেই, তাই রাষ্ট্রে একটি বেশিরভাগ অংশ বেকার থেকে যায়। আর এই বেকারত্ব কিন্তু সুশাসনের অন্যতম একটি প্রতিবন্ধকতা, অন্যতম একটি অন্তরায়। তাহলে এই বেকারত্বটা কিভাবে দূর করা যায়? সেই বেকারত্বটা দূর করতে হলে অবশ্যই প্রত্যেক ব্যক্তিকে চেষ্টা করতে হবে, বিশেষ করে যারা বেকার আছে তাদেরকে চেষ্টা করতে হবে আত্মকর্মসংস্থান সৃষ্টি করা, অর্থাৎ নিজের জন্য একটি কর্মসংস্থান সৃষ্টি করা। সে কোনো ফার্ম খুলতে পারে, বা সে কোনো ব্যবসায় প্রতিষ্ঠান খুলতে পারে। তাহলে এই আত্মকর্মসংস্থান সৃষ্টির মধ্য দিয়ে ব্যক্তি তার বেকারত্ব দূর করতে পারবে, তার দারিদ্র্য দূর করতে পারবে। যখন সে তার বেকারত্ব এবং দারিদ্র্য দূর করতে পারবে, তখনই কিন্তু সে তার রাজনৈতিক কার্যাবলীর প্রতি সচেতন হতে পারবে। তাই অবশ্যই সুশাসন প্রতিষ্ঠা করার জন্য আত্মকর্মসংস্থান বৃদ্ধি করতে হবে। এবং সর্বোপরি আমরা যেটা বলবো যে রাষ্ট্রে যদি সুশাসন
প্রতিষ্ঠা করতে চাই, অবশ্যই আমাদের যে জাতীয় ঐক্যটা আছে, আমাদের রাষ্ট্রের জনগণ যারা আছে সকলের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ ইত্যাদি বিভেদ ভুলে সকলের মধ্যে একটি জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। আর এই জাতীয় ঐক্য প্রতিষ্ঠা ব্যতীত রাষ্ট্রের সুশাসন কায়েম করা কখনোই সম্ভব নয়। রাষ্ট্রে যদি একতা সৃষ্টি না হয় বা ঐক্য সৃষ্টি না হয়, রাষ্ট্রের মানুষ যদি বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যায়, তাহলে কখনোই রাষ্ট্রে একটি স্থিতিশীল অবস্থা কায়েম করা সম্ভব হয় না, এবং যার ফলে কখনোই রাষ্ট্রের নাগরিক সুশাসন কায়েম করতে লাভ করতে পারে না। তো শিক্ষার্থীরা, আমরা নিশ্চয়ই গত ক্লাসের আলোচনা এবং আজকের ক্লাসের আলোচনা থেকে বুঝতে পারছি যে রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করতে হলে কেবলমাত্র সরকারের একারই পদক্ষেপ যথেষ্ট নয়। সরকারের পদক্ষেপের পাশাপাশি নাগরিকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নাগরিকের দায়িত্ব কর্তব্য পালন ছাড়া কখনোই রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করা যায় না। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলে সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।